প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলাপের বিষয় মূলত যে ভূ-রাজনীতির খেলায় বাংলাদেশের মুক্তি কোন পথে? আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজ এক বিস্ফোরক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। কাল থেকে বাংলাদেশের একাধিক ঘটনা নিয়ে ভারতের সুরক্ষার সঙ্গে জড়িত কর্তারা কিন্তু রীতিমতো চিন্তিত, এবং বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা কিন্তু রীতিমতো এক বিস্ময় বটে। কালকে যে খবর প্রকাশ্যে এসছে সেখানে বলা হচ্ছে চট্টগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন সমীকরণ তৈরি হয়েছে, যেখানে দুটো বিদেশি বিমান কালকে হঠাৎ করে বাংলাদেশে এসে পৌঁছেছে। প্রথম বিমানটি এসে আজারবাইজান থেকে। আজারবাইজান থেকে বিমান আসার ঘটনাটি কেন ইম্পর্টেন্ট? কারণ কি, এই অপারেশন সিন্দুরের সময় আজারবাইজান প্রকাশ্যে তুরস্কর সঙ্গে জোট বেঁধে ভারতের বিরোধিতা করেছিল, এবং সেই বিরোধিতা শুধু ডিপ্লোম্যাটিক স্তরে আটকে ছিল তা নয়, আজারবাইজান কিন্তু পাকিস্তানকে অস্ত্র দিয়েও সাহায্য করেছিল অপারেশন সিন্দুরের সেই পর্বে। এবার এই আজারবাইজান, যারা এখন পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশকে নিয়ে ইসলামিক ন্যাটো তৈরি করতে চাইছে, তারা হঠাৎ করে একটি বিমান কেন বাংলাদেশে পাঠালেন, সেটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং আপনি যদি আজারবাইজান থেকে বাংলাদেশের ম্যাপটা দেখেন, রুটটা দেখেন, তাহলে দেখবেন সাধারণত ইরানের উপর থেকে সেই বিমানটি আসার কথা, কিন্তু আকাশ পথে যে ট্র্যাকার, সেই ট্র্যাকারে দেখা যায় ইরানের যে এয়ার স্পেস সেটাকে ত্যাগ করে অন্য গোপন রাস্তা দিয়ে সেই বিমানটি বাংলাদেশে এসে পৌঁছেছে। মিডিয়া রিপোর্ট বলছে সাধারণত এই গোপন রুটটি ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট জিনিস একটি জায়গা থেকে অন্য জায়গাতে পৌঁছে দিতে, কিংবা এই পার্টিকুলার রুটটি ব্যবহার করা হয় ট্র্যাকারকে এড়ানোর জন্য। কিন্তু কোন দেশের উপর থেকে বাংলাদেশে এসে পৌঁছালো আজারবাইজানের বিমান, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং সেই আজারবাইজানের বিমানে এমন কি আছে যা বাংলাদেশ সরকার অত্যন্ত গোপনীয়তা বজায় রাখতে চাইছে এবং আন্তর্জাতিক স্তরকে ডিসক্লোজ করছে না। সাধারণত একটি দেশ থেকে অন্য দেশে যদি মিলিটারি বিমান ও কার্গো বিমানও যায়, তাহলে দুই দেশের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি জানানো হয়। এটা আন্তর্জাতিক নিয়মের মধ্যে পড়ে না, বাট এটা শৃঙ্খলার মধ্যে পড়ে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ এবং আজারবাইজান চূড়ান্ত গোপনীয়তা কিন্তু বজায় রেখেছে। পাশাপাশি আরো একটি বিমান কালকে বাংলাদেশে এসে পৌঁছেছে আমেরিকা থেকে, এবং আমেরিকা থেকে সেই বিমান থেকে নেমে এসেছেন প্রায় কয়েকশো মার্কিন সেনা। তথ্য বলছে প্রায় হাজারের কাছাকাছি মার্কিন সেনা নেমেছে, 900 থেকে 1000-এর মধ্যে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশে কেন এত মার্কিন সেনাকে ডিপ্লয়মেন্ট করতে শুরু করলো আমেরিকা যুক্তরাষ্ট্র? এবং কালকে যে ফুটেজ সামনে এসছে সেখানে বলা হচ্ছে মার্কিন সেই সেনারা চট্টগ্রামের এক অভিজাত হোটেলে কিন্তু আশ্রয় নিয়েছে। কালকে প্রায় দুপুরবেলার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর, সেখানে কিন্তু এই বিমানটিকে হাইলাইট করা হয়, দেখা হয়, যেখানে আমেরিকার বিমান থেকে নেমে আসে একের পর এক মার্কিন সেনা সদস্য। এবার মার্কিন সেনা বাংলাদেশে এসেছে, এর আগেও এসছে চট্টগ্রামে, এর আগেও এসছে আরাকান আর্মির বিপক্ষে, মানে আরাকান আর্মির হয়ে বিভিন্ন অপারেশন চালানোর জন্য, গোপন অপারেশন চালানোর জন্য। কিন্তু এমন একটা সময় তারা ফের বাংলাদেশে এলো যখন বাংলাদেশ সরাসরি শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেককে নিয়ে থ্রেট ক্রিয়েট করছে। একই সঙ্গে সেভেন সিস্টার্সকে উত্তাল করার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে। এবং আপনারা যদি বৃহত্তর স্ট্র্যাটেজিক্যাল মুভটা দেখেন, তাহলে দেখবেন পাকিস্তানকে সাহায্য করছে আমেরিকা। পাকিস্তান, আজারবাইজান, তুরস্ক বাংলাদেশকে নিয়ে ইসলামিক ন্যাটো তৈরি করতে চাইছে, যা কোনো অবস্থাতেই ভারতের গোয়েন্দাদের সুখকর কিছু দিচ্ছে বলে, স্মৃতি উপহার দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না। কারণ একাধিক নিউজ পেপার, একাধিক রিপোর্ট আরো ডিটেইলিং পাবলিশ করেছে বিভিন্ন কথা। আমি আপনাদের সামনে নিয়ে আসবো, যদি আপনারা চান কমেন্ট করবেন, আমি আপনাদের সামনে ডিটেইল রিপোর্টটা নিয়ে আসবো এই মুহূর্তে কি কোন দিকে পুরো বিষয়টি এগোচ্ছে। এই যখন রিপোর্ট বাংলাদেশ থেকে উঠে আসছে, তারপরে আরো একটি রিপোর্ট কালকেই উঠে এসছে। কালকে দেখুন মধ্যরাতে একটি খবর বেরিয়েছে, যেখানে দেখা যাচ্ছে অপারেশন সিন্দুরে 6 মাসের মধ্যে ফের একবার ভারতকে আক্রমণের ভয়ঙ্কর প্ল্যান সাজিয়ে ফেললো পাকিস্তান। এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে 6 মাসের মধ্যেই এই পরিকল্পনা করা হয়েছে আইএসআই আশ্রিত একাধিক জঙ্গি সংগঠন দ্বারা। এক্ষেত্রে লাহোরে একটি হাই ভোল্টেজ মিটিং হয়েছে মাসুদ হাজার এবং হাফিজ সঈদের মধ্যে। দেখুন যে খবর জানা যাচ্ছে সেখানে বলা হচ্ছে পিওকেতে বর্তমানে একাধিক টেরোরিস্ট ক্যাম্প ছিল, তা আপনারা অনেকেই জানেন। ভারত সেগুলোকে প্রায় গুড়িয়ে দিয়েছে এবং সেগুলোকে নতুন করে রিইনস্টল করা হচ্ছে। আমি আপনাদের ভিডিওতে বহু ক্ষেত্রে দেখিয়েছি। এখন পাকিস্তানের আইএসআই
এই টেরর ক্যাম্প যারা চালায় অর্থাৎ জেইসি মোহাম্মদ, লস্কর ই তৈবা, এদের সঙ্গে প্রাথমিকভাবে একটু দূরত্ব বজায় রাখতে চাইছিলেন। কেন দূরত্ব বজায় রাখতে চাইছিলেন? কারণ পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক বর্তমানে অত্যন্ত ভালো। এখন পাকিস্তানের দায় হলো আমেরিকাকে খুশি করা, আমেরিকাকে রিয়ার আর্থ মিনারেলস দিয়ে খুশি করা, আমেরিকাকে তেল উৎপাদন করে দেখিয়ে দেওয়া যে দেখো ভাই আমাদের মাটির তলায় তেল আছে, আমেরিকার সঙ্গে একাধিক ব্যবসায়ী সম্পর্ক তৈরি করা, আমেরিকার সঙ্গে মিলিটারি এগ্রিমেন্ট করা, আমেরিকার সঙ্গে এমন কিছু করা যেন তাদের বালুচিস্তান লিবারেশন আর্মি কিংবা আফগানিস্তান কোনো বিপদে না ফেলে। কিন্তু এই মুহূর্তে যদি পিওকেতে এই টেরর ক্যাম্পগুলোকে সাহায্য করার কোনো নথি পাকিস্তানের পক্ষ থেকে আমেরিকা পায়, তাহলে কিন্তু আমেরিকা মানে পাকিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রাখতে পারে। আর এখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই লস্করি নেতারা এখন রীতিমতো ক্ষুব্ধ, কারণ পাকিস্তান সরকার, পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের আইএসআই প্রাথমিকভাবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন শুধুমাত্র আমেরিকাকে খুশি করার জন্য। কারণ কোনো অবস্থাতেই আমেরিকা এটা এফোর্ড করবে না এবং তারা ভারতের সঙ্গে যুদ্ধ এই মুহূর্তে চান না, তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কারণ এই পার্টিকুলার ইন্দো প্যাসিফিকে ভারত এবং পাকিস্তান আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার। ফলে সেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন একাধিক লস্কর ই তৈবার নেতারা, হাফিজ সঈদ কিংবা মাসুদ আজহারের মতো নেতারা, মানে জেইসি মোহাম্মদ এবং লস্করের মতো নেতারা। পরবর্তীকালে বলা হয় লাহোরে একটি হাই ভোল্টেজ মিটিং হয়েছে আইএসআই কর্তাদের সঙ্গে এই নেতাদের। সেখানে নাকি এদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা ভারতের বিপক্ষে যেরকম ভাবে চলছিলেন, অ্যাকশন নিচ্ছিলেন, সেইভাবে ঝাঁপিয়ে পড়ুন, আমরা আমাদের দিক থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিলাম। অর্থাৎ আন্তর্জাতিক স্তর জানবে আমরা আপনাদের সঙ্গে নেই, কিন্তু আপনারা আপনাদের মতো করে অপারেশন চালান, আমরা কোনো বাধা দেব না। এটা কালকে রিপোর্টে কিন্তু প্রকাশ্যে এসেছে এবং এই রিপোর্টে ভারতের একাধিক ইন্টেলিজেন্স ব্যুরোর কোডও আছে। আমি ডিটেইলিং আপনাদের সামনে বানাবো, সদ্য রিপোর্টটি এসছে, আমি শুধু আপনাদের সামনে তথ্যটি তুলে ধরলাম। সেখানে বলা হচ্ছে যে আইএসআই এর সঙ্গে লাহোরে অত্যন্ত হাই ভোল্টেজ মিটিং এ সাধারণত ঠিক হয়েছে কাশ্মীরকে টার্গেট করা হবে। এবং দেখুন এই রিপোর্ট যেদিন এলো সেদিন কিন্তু কাশ্মীর থেকেও একাধিক ঘটনা সামনে এলো। দিন ভোর কালকে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে জড়িয়ে পড়লেন ভারতের সেনাবাহিনীর সদস্যরা এবং যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই পার্টিকুলার জায়গাটির নাম খিস্তওয়ার। এই খিস্তওয়ার জায়গাটি অত্যন্ত বিপদসংকুল একটি জায়গা, কারণ এই খিস্তওয়ার মানে জায়গাতেই কালাবান ফরেস্ট আছে এবং এই কালাবান ফরেস্টে কিন্তু জঙ্গিরা গোপন ঘাটিতে লুকিয়ে আছে শেষ 3 থেকে 4 মাস ধরে, যাদের বিপক্ষে ধারাবাহিকভাবে এনকাউন্টার অ্যাটাক ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। কিন্তু কালকে সবকিছুকে ছাপিয়ে দিয়ে যেরকম গুলির লড়াই কাশ্মীর দেখলো, তাতে একটা জিনিস পরিষ্কার, 6 মাসও হয়তো নেই, তারা অনেক আগে থেকেই পরিকল্পনাটা শুরু করে দিয়েছিল এবং কাশ্মীরে এই ধরনের মানুষকে, ব্রেন ওয়াশ হয়ে যাওয়ার সাধারণ মানুষকে কাজে লাগিয়ে তারা ভারতীয় সেনার উপরে ফের ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনাটা করলো। ফলে একদিকে বাংলাদেশে মার্কিন সেনা, আজারবাইজানের বিমান, অন্যদিকে কাশ্মীরে সেনাদের সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারের দৃশ্য নিঃসন্দেহে ভারতবাসী হিসাবে খুব একটা স্বস্তি আমাকে অন্তত দিচ্ছে না। সেই রিপোর্টে বলা হচ্ছে এই খিস্তওয়ার নামক জায়গায় শেষ 6 মাসে 7টি এনকাউন্টার, গুলির লড়াই দেখেছে গোটা ভারত। প্রথম লড়াইটি দেখেছিল, এর আগে যদি দেখেন সেপ্টেম্বর 21-এ এই ধরনের দৃশ্য আমরা দেখেছিলাম, সেপ্টেম্বর 13-তে এই ধরনের দৃশ্য দেখেছিলাম যেখানে একজন জুনিয়র আর্মি অফিসারকে গুলিতে নিহত হতে হয়েছিল জঙ্গিদের গুলিতে। 11ই আগস্ট ডাল অঞ্চলে আমরা এই ধরনের গুলির লড়াই দেখেছিলাম। জুলাই 2nd, ফলে জুলাই মাসে আমরা এই ধরনের গুলির লড়াই দেখেছিলাম। 22শে মে আমরা দেখেছিলাম এখানে 2 জন জঙ্গিকে খতম করে দিয়েছে ভারতের সেনারা এবং 12ই এপ্রিল যেখানে 3 জন জঙ্গিকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছিল ভারতের গর্বের সেনারা। কিন্তু কালকে আমরা দেখলাম ফের একবার একই জায়গায় এনকাউন্টার, একই জায়গায় গুলির লড়াই এবং মনে করা হচ্ছে এই কালাবান ফরেস্টে এখনো 3 থেকে 4 জন জঙ্গি লুকিয়ে আছে, যাদের উদ্দেশ্যে সার্চ অপারেশন চালু করা হয়েছে, অপারেশন শত্রু চালু করা হয়েছে। এই অপারেশন শত্রু চালু করার পর রেজাল্ট তো আসবেই, অর্থাৎ আজকে ভারত কিন্তু কোনো না কোনো ধামাকাদার নিউজ আন্তর্জাতিক স্তরকে উপহার দেবে, তা পরিষ্কার বোঝা যাচ্ছে। আপাতত লাইভ চলছে এই গুলির লড়াই কাশ্মীরে, অন্যদিকে বাংলাদেশের লাইভের সেই যে দৃশ্য তা ভারতকে চাপে রাখার জন্য যথেষ্ট। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। যে সরকারের প্রতি সেনাবাহিনী 1 বছর আগে পূর্ণ সমর্থন দেখিয়েছিল, এখন সেই বাহিনী ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে। এমন সংকেত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। 3 বাহিনী প্রধানের আকস্মিক যমুনা সফর, যেখানে কোনো নির্ধারিত বৈঠক বা আমন্ত্রণ ছিল না, সেটাই হয়তো সেই পরিবর্তিত বাস্তবতার প্রতীক। কিন্তু তারও আগে চট্টগ্রামে এই 3 বাহিনী প্রধানের যে বৈঠকটি হয়, সেখানেই ইউনূস সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায় এবং আমার কেন যেন মনে হচ্ছে এটি
দেশীয় কোনো ব্যাপার নয়, এটি আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীকে যেমন এর আগে জাতিসংঘ চাপ দিয়ে শেখ হাসিনা সরকারের নির্দেশ মান্য করা থেকে বিরত রেখেছিল, এখনো তেমনি সেনাবাহিনীকে দিয়েই ডক্টর ইউনূসকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করবে না। একই সঙ্গে ইউনূসের এই অপশাসনে সেনাবাহিনী কোনো ভাগিদার নয়। তিন বাহিনী প্রধানের সঙ্গে যমুনায় যে বৈঠকটি হয়েছিল সেটি ছিল অঘোষিত, কিন্তু বার্তাটি ছিল কিন্তু খুব সরাসরি। তিন বাহিনী প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন তিনটি স্পষ্ট অবস্থান। এক, অবিলম্বে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে হবে। অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন সম্ভব নয়, এটা 2। এবং 3 নাম্বার হচ্ছে দ্রুত একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হলে দেশের পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করবে যা সামাল দেওয়া কোনো বাহিনীর পক্ষেও সম্ভব হবে না। এই বার্তাগুলো কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং এক ধরনের সতর্কবাণী ছিল। কিন্তু সরকারের প্রতিক্রিয়া সেই সতর্কতার সঙ্গে মোটেও সঙ্গত ছিল না বা নয়। প্রেস উইং এর বা প্রপাগান্ডা সচিবের ভাষায় ঘটনাটিকে বলা হয়েছে নির্বাচন সহযোগিতা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ, অথচ বৈঠকের পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তি দেওয়া হলো তাদের বিশ্রাম এবং নির্বাচনী প্রশিক্ষণের প্রয়োজন। এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য? এই বিতর্কই তো শুরু হয়েছে, কারণ নির্বাচন ঘনিয়ে আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতিশীল। এমন সময় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত যৌক্তিক বলে তো মনে হয় না, বা কোনো চাপ ছাড়া এটা শুধুমাত্র নির্বাচনী প্রশিক্ষণের জন্য বাহিনী তোলা হচ্ছে, এটা মানে সত্য নয়। বরং এটা সরকার এবং সেনাবাহিনীর পারস্পরিক যে সম্পর্ক এতদিন ছিল তার ভিতরে যে আস্থাহীনতার চির ধরেছে সেটার ইঙ্গিত বহন করে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবস্থায় নেমেছে তা নতুন করে বলার তো দরকার নেই। আমি সবসময় প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে বলছি, সম্প্রতি বিভিন্ন জেলায় বাহারি নামের সব সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। দেখুন, আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশে আফগানিস্তানের মতো এরকম পকেট সন্ত্রাসী বাহিনী গড়ে উঠবে, রশিদ দোস্তাম, তারপরে মোল্লা মাসুদ, এই ধরনের বাহিনী গড়ে উঠবে। বাংলাদেশও তাই হয়েছে। খুলনায় হুমা বাহিনী হয়েছে, রাজশাহী এবং কুষ্টিয়ার পদ্মার চরে কাকন বাহিনী, নোয়াখালীর সুবর্ণ চরে চান বাহিনী, ফারুক এবং তোতলা বাহিনী। এরা প্রত্যেকেই নিজেদের এলাকায় খুন, অপহরণ, মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত। গণ অভ্যুত্থান বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের সময় একের পর এক দুর্ধর্ষ অপরাধী মুক্তি পায়, নানা থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে এবং সেই অস্ত্রের বড় অংশ আজও উদ্ধার হয়নি। উপরন্তু তার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে এয়ারপোর্টের কার্গো থেকে চুরি হওয়া সব ভয়াবহ সব অস্ত্র। আর আপনি তো দেখেছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার কাছে তো AK-47 আছে। মানে শুধুমাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার কাছে আছে, এদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে, এবং সেই অস্ত্র তারা কি এমনি রেখে দিয়েছে? এসব অস্ত্রই এখন এই বাহিনীগুলোর হাতে, এবং এই বাহিনীগুলোকে আবার সরকার প্রশিক্ষণ দেওয়ার কথা বলছে। তারা স্থানীয়ভাবে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে। অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের সময় ঘোষণা দিয়েছিল যে নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের প্রথম অগ্রাধিকার, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কাগজেই আটকে ছিল। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে সরকার পরিবর্তনের পর খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা বেড়েছে, ধর্ষণের ঘটনা বেড়েছে, অথচ সরকার বলছে অপরাধ বাড়েনি, শুধু পুরনো মামলাগুলো নতুন করে নথিভুক্ত করা হচ্ছে। এই অস্বীকারই প্রমাণ করে যে সমস্যার গভীরে তারা কখনো যায়নি এবং তারা সমস্যাটিকে স্বীকারই করেনি। বাস্তবতা হলো পুলিশের সক্ষমতা ভয়াবহভাবে সীমিত হয়ে গেছে। তাই গত বছরই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছিল। বাহিনীকে ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় এবং তাদেরকে দেওয়া হয় তল্লাশি, আটক এবং তাৎক্ষণিক সাজা দেওয়ার ক্ষমতা। সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে, কারণ সরকার জানতো পুলিশের উপর এককভাবে ভরসা করা সম্ভব নয়। কিন্তু এখন সেই ক্ষমতা নির্বাচনের সময় সীমিত করার চিন্তা চলছে। সেনাবাহিনী স্পষ্ট বলছে বিচারিক ক্ষমতা ছাড়া তারা মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। নির্বাচন কমিশন বলছে তাদের হাতে সেই ক্ষমতা দেওয়ার এখতিয়ার নেই, এটা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার নীরব। এই নীরবতা আসলে অনাস্থার প্রমাণ। এদিকে দেশের বাস্তব অবস্থা ভয়াবহ। প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে, মাদক ব্যবসা প্রসারিত হচ্ছে, বিভিন্ন জেলার গ্রুপ ভিত্তিক সন্ত্রাসী নেটওয়ার্ক গুলো তৈরি হচ্ছে, যে কথা আগে বললাম। খুলনা থেকে নোয়াখালী সব জায়গায় একই চিত্র। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, ব্যবসা বাণিজ্য স্থবির, রাতের শহর ফাঁকা। এরই মধ্যে সরকার ঘোষণা দিয়েছে নির্বাচনের সময় সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। একদিকে নির্বাচনের কথা বলা হচ্ছে, আর একদিকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তি যাই থাকুক, বাস্তবে এর প্রভাব এতটাই পড়বে যে জনমনে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়বে।
আর সন্ত্রাসীরা আরো সাহসী হয়ে উঠবে। সরকার তখন কি বলবে? নির্বাচন আয়োজন করে তারা সবাইকে দেখিয়ে দেবে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সময় সেনাবাহিনীকে অর্ধেক সরিয়ে নেওয়া একেবারে একটা বিপরীতমুখী পদক্ষেপ হয়ে গেল, তাই না? কারণ সেনাবাহিনী এখন একমাত্র শক্তি যারা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখছিল। আর এই সময় যখন সবচেয়ে বেশি দরকার সেনাবাহিনীকে, তখনই তারা মাঠ থেকে 50 ভাগ উঠিয়ে নিল, আর বাকি 50 ভাগ উঠিয়ে নেবে। চিন্তা করার কোনো কারণ নেই। তাদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ভরসা দিয়েছিল। এখন সেই ভরসা অর্ধেক তুলে নেওয়া মানে হলো জনতার মনে নতুন অনিশ্চয়তা তৈরি করা, অপরাধীর হাতে আরো সুযোগ তুলে দেওয়া। সরকার হয়তো ভেবেছে নির্বাচনের আগে বাহিনীর বিশ্রাম দরকার, কিন্তু সাধারণ মানুষ এটাকে দেখছে অন্যভাবে। সেনাবাহিনীর অভ্যন্তরের দ্বিধা তৈরি হয়েছে, তারা সরকারের নির্দেশ মানতে অনীহা প্রকাশ করছে, ফলে তাদের প্রত্যাহার এক ধরনের পদক্ষেপ যা বোঝায় যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্ক নেই। অর্থাৎ ইউনূস সরকারের উপর থেকে সেনাবাহিনী সমর্থন তুলে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলছেন সেনাবাহিনী এখন শর্ত সাপেক্ষে অবস্থান আছে, তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি এখনো, কিন্তু নিঃশর্ত আনুগত্য আর দেখাবে না। তারা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে দায়িত্ব পালন করবে, নতুবা নয়। অর্থাৎ তাদের অংশগ্রহণ নির্ভর করছে নির্বাচনের বৈধতা এবং স্বচ্ছতার উপর। এই অবস্থান কেবল সেনাবাহিনীর নয়, বরং দেশি বিদেশি অনেকেরই। এবং আমি অনেক ভেতরের খবরের জানি যে অনেকে সরকারকে বা ইউনূস সরকারকে কথা স্পষ্ট বলেছে, অংশগ্রহণমূলক নির্বাচন হলে আছি, না হলে নাই। এখন যদি সরকার সত্যি চায় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক, তাহলে প্রথম কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা। তার জন্য দরকার সেনাবাহিনীর পূর্ণ অংশগ্রহণ। কিন্তু সরকারের সিদ্ধান্ত তার উল্টো হয়ে গেল, তারা বাহিনীকে সরাচ্ছে বা সেনাবাহিনী উঠে যাচ্ছে, সন্ত্রাসী বাহিনী দিন দিন বেড়ে চলেছে। এই বৈপরীত্য মানুষকে ভাবাচ্ছে সরকারের অগ্রাধিকার আসলে কি। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে শুধু সেনাবাহিনী নির্বাচনী শক্তি নয়, বরং রাজনৈতিক ভারসাম্যের প্রধান নির্ধারক হয়ে উঠেছে। তারা যদি সত্যি সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে, তাহলে নির্বাচন তো দূরের কথা, দেশের স্থিতিশীলতায় বিপন্ন হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমরা কোন পরিস্থিতির ভিতরে আছি, কোন দিকে আগাচ্ছি। আর এরকম ভাবে যদি চলতে থাকে, যেটা চলছে, সেনাবাহিনীকে দূরে সরিয়ে রেখে সরকার যদি একতরফা নির্বাচনের পথে এগোয়, তাহলে পরিস্থিতিটা আরো ভয়াবহ হবে। আমরা যে বারবার গৃহযুদ্ধের কথা বলছিলাম, সেটাই এখন প্রমাণিত হতে যাচ্ছে। কারণ সন্ত্রাসী, জঙ্গি, অরাজনৈতিক শক্তিগুলো এমন শূন্যস্থানই খোঁজে যেখানে রাষ্ট্র দুর্বল আর সেনাবাহিনী নাই। সেনাবাহিনীর উপস্থিতি এখন অর্ধেক হয়েছে, আর তখন শূন্য হয়ে যাবে যে কোনো সময়, এবং তারপরে তারা রাষ্ট্রকে দখল করবে, রাষ্ট্র জঙ্গি, অপরাধী এদের দখলে চলে যাবে। আমার কাছে মনে হয় এটা একটা বড় ইঙ্গিত সেনাবাহিনীর পক্ষ থেকে, হয় ক্ষমতা ছাড়ুন, না হলে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিন। ইউনূস এই কথা শুনবে কি শুনবে না, আগামী 2-3 দিনের মধ্যেই বোঝা যাবে। ভালো থাকবেন সবাই।